সেই লোকটির ঘাট থেকে তো ভূত নামল। কিন্তু আচার্যি মশাই যখন দাওয়ায় বসে গঞ্জিকা সেবন করছিলেন, সেই মুহূর্তে আবার সেই লোকটির বাড়ির থেকেই লোকজন এসে হাজির। বলে কি না, ব্যাপার সাংঘাতিক আচার্যি মশাই, আপনি চলে আসার পরই ভূতটা আবার এসে ধরেছে রোগীকে। গঞ্জিকার কলকেটা রেখে দিয়ে লাল রক্ত জবার মতন চোখ দুটো পাকিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন আচার্যি। আবার এসেছে? এত বড় স্পর্ধা! রাগে উত্তেজনায় আচার্যি ঠক ঠক করে কাঁপতে লাগলেন। রাগলে তাকে ভয়ঙ্কর দেখায়, আস্ত মানুষটাই যেন পাল্টে যায় অদ্ভুতভাবে। মুখখানা কঠিন হয়ে ওঠে, গালে ভাঁজ পড়ে, কপাল কুঁচকে যায়, দারুণ দেখায়। আচার্যি বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু গেলে কি হবে? তাকে আসতে দেখেই ভূতটা ছেড়ে পালায়। রোগী তখন আবার সুস্থ হয়ে সুস্থ দেহে প্রণাম করে তাকে। কি হবে আচার্যি মশাই? কিছু হবে না, কোনো ভয় নেই, আমি তো আছি। আচার্যি মশাই চলে গেলেই ভূতটা ভর করে লোকটাকে, তাকে আসতে দেখলেই ছেড়ে পালিয়ে যায়। মহা মুশকিল। আচার্যি ভূতের ঠেঁটামো দেখে চটে যান। যাবেন নাই বা কেন? এসব ঝামেলা আর ভালো লাগে না তার। খুব কম করেও 80-র ওপর বয়স তো হলো, মন্ত্রশক্তিতে ভূতকে তিনি বশ করেছেন। কিন্তু জড়া মৃত্যুকে জয় করবেন কি করে? এ বয়সে কি আর ভূতের সঙ্গে ছ্যাঁড়াও করতে ভালো লাগে কারো? শেষে একদিন রেগে বললেন, ঠিক আছে, আজ একটা হেস্তনেস্ত করবই এর। তারপর রোগীর বাড়ির লোকেদের বললেন, দেখো, আজ আর আমি যাব না, তবে কাল তোমরা কেউ যেন ডাকতে এসো না আমাকে। আমি রোজ যে সময় যাই, কাল তার চেয়ে আগেই আমি যাব। আর আমি গেলে কেউ যেন ব্যস্ত হইও না, কারণ আমি যে গেছি এই কথাটা রোগী যেন কোনো রকমে জানতে না পারে। কাল একটা শেষ বোঝাপড়া আমি করতে চাই। ভজহরি ও কেষ্টদাস ফিরে এলো। পরদিন লক্ষ্মী আচার্যি ঠিক দুপুরবেলায় চললেন ভূত ছাড়াতে। আলাদপুরে পৌঁছেই আচার্যি করলেন কি, সর্বাগ্রে এক মুঠো ধুলো পরে সেই বাড়িটার চারপাশে গণ্ডি দিয়ে দিলেন। তারপর সোজা গিয়ে ঢুকলেন রোগীর ঘরে। রোগী তো আচার্যিকে দেখেই আঁতকে উঠল। তার পেটের পিলে মাথায় উঠে গেছে তখন, এমন অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে গিয়ে হাউমাউ করে উঠল সে। কিন্তু সে মাত্র ক্ষণিকের জন্য, পরক্ষণেই আবার স্বাভাবিক হয়ে গেল। রোগী আবার সুস্থ হয়ে প্রণাম করলো আচার্যিকে। অতি কষ্টে চিঁচি করে বলল, মরে গেলুম আচার্যি মশাই, আর তো পারি না। এইমাত্র আপনাকে দেখে আমায় ছেড়েছে, আপনি চলে গেলেই আবার আমায় ধরবে। আচার্যি বললেন, চুপ করে বসে থাকো তুমি, ওর যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিয়ে এসেছি, আবার এখনই এসে ধরবেও তোমাকে। আচার্যির কথা শেষ হতে না হতেই চেঁচিয়ে উঠল রুগী। চোখ লাল করে বলল, ধরবে না তো কি করবে শুনি? এত রোগের ওলাউঠো হয়, তোর হয় না? তোর কি এমন পাকা ধানে মই দিয়েছি আমি যে আমাকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছিস? আচার্যি বজ্রগম্ভীর স্বরে বললেন, ওকে তুই ছেড়ে দিয়ে গেছিলি, আবার ধরেছিস কেন বল? কেন ধরবো না? আমি তো চলেই যাচ্ছিলুম, কেন তুই গণ্ডি দিলে? আজ তো শ্রাদ্ধ করব বলে গণ্ডি দিয়েছি। রোগী নিজের মনে বিড়বিড় করে কি যেন বলল, হয়তো বা গালাগালি করলো আচার্যিকে। আচার্যি রোগীকে বললেন, তুই যে সেদিন বললি আমি ওকে ছেড়ে যাব, তা আবার কেন ধরলি? তার কোনো উত্তর নেই রোগীর মুখে। আচার্যি এবার তাঁর ঝোলার ভেতর থেকে একটা মরার খুলি বের করলেন। খুলিটা দেখেই লাফিয়ে উঠল রুগী। ওরে বাবা, ওটা তুই বের করলি কেন আচার্যি? শিবু চারালের জামাই বিশুর করটি ওটা। ওকে যে আমি চিনি। বিশুকে সাপে কাটলো সেবার রথের দিনে, তা সে মরাকেও পোড়াতে দিল না। গায়ের লোকেরা বলল, কলার মাঞ্জাসে করে ওটাকে খালে জলে ভাসিয়ে দাও। সেই মরা বাবুর মায়ের গালে ভেসে ঠেকলো গিয়ে হবার ডাঙার চটানে। শেয়াল কুকুরে চেনাচেনি করলো, মাথাটা নিয়ে তুই প্রেত পুজো করে পচালি। তারপর তোর চালারা ওটা পরিষ্কার করে তোকে কারণ খেতে দিল, ওটা তোর খুলিতে শিগগিরি ঝুলিতে রেখে দে আচার্যি, তোর পায়ে পড়ে। আচার্যি তখন ঝুলির ভেতর থেকে একটা বোতল বের করলেন। বললেন, দেখছিস তো ওটা কি রে আচার্যি? স্বাতী নক্ষত্রের জল। আচার্যি মরার মাথার খুলিতে স্বাতী নক্ষত্রের জল ঢেলে অনেক
অনেকক্ষণ ধরে বিড়বিড় বিড়বিড় করে সব মন্ত্র পড়লেন। তারপর সেই জল ছুঁড়ে মারলেন রোগীর গায়ে। রোগী তখন বাপরে মারে করে উঠল, ওরে আমার ঘাট হয়েছে, তোর পায়ে পড়ি আচার্য, আমায় ছেড়ে দে, আর ধরবো না একে, তোকে আর ঝাঁটা পেটা করে তাড়াবো আমি। রোগী এবার তেতে উঠল, দেখ আচার্য, মুখ সামলে কথা বলবি, আমাকে তুই জাঁতা মনে করিস নি, এককালে আমি মস্ত পণ্ডিত ছিল, আজ কর্মদোষে প্রেত জনি পেয়েছি, তাই যা বললি তার কোনো দিন বলবি না। বেশ করব, বলবো, যে সত্যিকারের পণ্ডিত হয় সে কখনো ছ্যাঁচড়ামো করে? খবরদার বলছি, আমার সঙ্গে সমীহ করে কথা বলবি। বেশ বলবো, তুই সত্যি পণ্ডিতকে আকাট মুখ্যু তার পরিচয় দে আগে, তারপর বলবো। ঠিক আছে, আমাকে তুই পরীক্ষা কর। আচার্য একটু সময় কি যেন ভাবলেন, তারপর বললেন, বল দেখি, হরধনু কে ভেঙেছিল? তোর মরা বাবা ভেঙেছিল। ওই নামে আমায় বলতে আছে যে বলবো? তুই বেটা জানিস যে বলবি? জানি না তো জানি না, আমায় এবারের মতন ছেড়ে দে, আমার ঘাট হয়েছে, এখন কি ছাড়বো? আগে তুই স্বীকার কর তুই মুখ্যু, তবে ছাড়বো। তা কেন? তবে কেন ছাড়বো? ওই প্রশ্নটা বাদ দিয়ে অন্য প্রশ্ন কর তুই। আচার্য বললেন, বেশ তাই করছি, বল দশরথের বড় ছেলের নাম কি? বলবো না, ও নাম আমায় করতে নেই, না করলে আমিও ছাড়বো না, আরো গালাগালি দেব। একান্তই বলাবি তাহলে? হ্যাঁ, তবে শোন, সীতার পতির যে নাম, দশরথের বড় ছেলেরও সেই নাম। এরম উত্তর তো আমি চাই না, আর আমাকে জ্বালাস নি আচার্য, ওই নাম করলে আমি উদ্ধার হয়ে যাব। আমি 3 সত্যি করছি, আর কখনো এ ত্রিসীমানায় আসবো না, এবার আমায় ছেড়ে দে, যা, দূর হয়ে যা। তবে তুই যে যাচ্ছিস তার একটা চিহ্ন দিয়ে যা। কি চিহ্ন চাস তুই বল? এই শিলটাকে মুখে করে নিয়ে যা। ওরে বাবা, ও আমি পারবো না, আমার শরীর বড় দুর্বল, অন্য কিছু করতে বল আচার্য। তবেই জুতো জোড়াটা নিয়ে যা। জুতো আমি ছুঁই না। বেশ, ওই পাকুর গাছের একটা কাঁচা ডাল ভেঙে দিয়ে যা, তবে। তা যাচ্ছি, গন্ডি মুছে দে। আচার্য গন্ডি কেটে দিলেন, তারপর সকলকে বললেন, পাকুর গাছের ডালটা ভাঙা মাত্রই তারা যেন রোগীকে ধরে ফেলে, কেননা ভূতে ধরা লোকের গা থেকে ভূত যদি ছেড়ে যায় তবে সে সময় অনেক সময় পড়ে গেলে অঙ্গহানি হতে পারে, না হলে মৃত্যুও হতে পারে। রোজার বাবারও তখন আর কিচ্ছু করার থাকে না। যাই হোক, রোগী তখন মাতালের মতন টলতে টলতে উঠে দাঁড়ালো, তারপর সেইভাবেই টলতে টলতে রাস্তা ধরে পাকুর গাছটার দিকে চলল। রোগীর সঙ্গে সঙ্গে চলল কয়েকজন সদা সতর্ক লোক। পাকুর তলায় যাওয়া মাত্রই বিরাট এক কাঁচা ডাল সকলের জোড়া জোড়া চোখকে বিস্মিত করে মড়মড় শব্দে ভেঙে পড়ল গাছতলায়, আর সেই সঙ্গে হু হু করে হাওয়া বইতে লাগলো। সে কি ভীষণ দমকা হাওয়া, যেন ঝড় উঠল। ধুলো কুটো শূন্যে উঠে ঘুরপাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে রোগীর বাড়ির লোকেরা ধরে ফেললো রোগীকে, তারপর সবাই মিলে ধরাধরি করে নিয়ে এলো তাকে। আচার্য একটা রক্ষা কবচ করে ঝুলিয়ে দিলেন তার গলায়। আচার্যের কৃপায় সে যাত্রায় বেঁচে গেল লোকটা। লক্ষ্মী আচার্যের জন্য ধন্য ধন্য পড়ে গেল চারদিকে। হ্যাঁ, গুণিনের মতন গুণিন বটে, সবার সেরা গুণ। শুধু এই ঘটনা নয়, আরো একটা ঘটনায় সাফল্য লাভ করেছেন লক্ষ্মী আচার্য। তবে কেউ প্রশংসা করলে তিনি ক্ষেপে যেতেন, বলতেন, বেরো শালারা, যা করেছে তা আমার মা ব্রহ্মময়ী করেছে, আমি কি করেছি রে? তোরা আমায় তোষামত করতে এসছিস কেন? মায়ের চেয়ে আমি বড় না? কাজেই আচার্যের কাছে কেউ বড় একটা বিপদে না পড়লে সচরাচর যেত না। আচার্য গুণীন মানুষ তো, দিন রাত নেশায় চুর হয়ে থাকতেন। সন্ধে হলেই ভূতের কাঁধে চেপে যেতেন হরার ডাঙায়, হরিহর ডাঙার চটানে। সেখানে একদল ভূত এসে জমতো, কালো কালো ছায়া ছায়া ভূতেরা, আলোর রেখার মতন কঙ্কালের দল ঝুপঝাপ করে গাছের ডাল থেকে নেমে আসতো। শ্মশানের শ থেকে উঠে আসতো কায়াহীন ছায়ারা। আচার্য গাঁজার কলকেটা এগিয়ে দিয়ে বলতেন, এটা ঠিক করে সেজে দে। অমনি একটা হাত সেটা নিয়ে সাজতে বসতো। শ থেকে ফু দিয়ে আগুন বের করে ধরাতো, তারপর বলতো, এনে খা, একটু পেশাদ আমাদেরকেও দিস আচার্য। আচার্য একটা টান দিয়ে ভূতের হাতে তুলে দিতেন সেই কলকেটা, তারপর সেটা হাতে হাতে ঘুরত। আড়ালে আবটালে লুকিয়ে দৃশ্য যারা দেখতো তারা এসেই গল্প করতো অন্যদের কাছে। সকলে অবাক হয়ে যেত শুনে, চোখ দুটো বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠত। পেঁচোয় পেয়েছে একটা ছেলেকে, কখনো নীল কখনো লাল হয়ে যাচ্ছে। সবাই বললো ছেলে বাঁচবে না। 4 দিনের ছেলে বাঁচে কখনো? খবর গেল আচার্যের কাছে। বললেন, বাঁচবে না মানে?
আমি বাঁচাবো ওকে। সবাই কেঁদে কেটে পায়ে ধরলো আচার্যির। দয়া করুন আচার্যি মশাই, দয়া তো করছি রে বাবা, বলছি তো বাঁচাবো। আজ মাঝরাতে ছেলের মাকে একলা যেতে বলবি শ্মশানে, ছেলেকে সঙ্গে নিয়ে যাবে শুধু, তারপর আমি আছি। একলা যাবে? ভয় করবে না বাবা? ভয় করলে তো চলবে না, ছেলেকে বাঁচাতে গেলে সাহস করে যেতে হবে। যেতে যখন হবেই তখন যাওয়া হলো। ছেলেকে বুকে নিয়ে ছেলের মা একলা চলল হরার ডাঙার চটানে। বাবুর মায়ের খালের ধারে আসতেই কে যেন বলল, তুই ওখানেই বস মা, ছেলেটা দে। ছেলের মা খালের ধারে বসে পড়ল। দে ছেলেটা দে। ছেলের মা তো অবাক, কাউকেই তো সে দেখতে পাচ্ছে না, দেবে কাকে? ছেলেটাকে তুলে ধর, আমি নিয়ে নিচ্ছি। ছেলেটাকে তুলে ধরলো মা, উনি কোথা থেকে দুটো হাত এসে নিয়ে নিল ছেলেটাকে। লক্ষ্মী আচার্যি শ্মশানে ছিলেন। সেই হাত দুটো ছেলেটাকে নিয়ে আচার্যির পায়ের কাছে নামিয়ে রাখলো। আচার্যি বললেন, এখানে রাখলি কেন? শয়ের ওপর শুয়ে দিয়ায়। অমনি পেছন থেকে ছেলের মা কেঁদে উঠে বলল, না না, আতুরের ছেলে, ওকে শয়ে শোয়াবেন না আচার্যি মশাই, কচি গা বড্ড লাগবে। আচার্যি গম্ভীর গলায় বললেন, তুই এখানে এলি কেন? তোকে না খালের ধারে বসতে বললাম? ক্ষমা করুন আমাকে, আমি থাকতে পারলুম না। আচার্যি সঙ্গে সঙ্গে বললেন, এটা ঠিক হলো না। ঠিক আছে, এসেছিস যখন বস, কথা বলবি না, উঠবি না। তারপর কাকে যেন উদ্দেশ্য করে বললেন, কই রে, যা শয়ের ওপরে রেখে আয় ওকে। অমনি সে হাত দুটো ছেলেকে তুলে নিয়ে রেখে এলো শয়ের ওপর। ছেলে তো নয়, লাল রক্ত মাংসের ডেলা একটা, কখনো লাল, কখনো নীল, কখনো হলুদ হয়ে যাচ্ছে ছেলেটার গায়ের রং। ছেলের মা অধীর আগ্রহে বসে রইল। রাত যখন শেষ হয়ে আসছে, আচার্যি তখন ছেলের মাকে বললেন, যা, এবার তোর ছেলে নিয়ে তুই ঘরে চলে যা। মা তো আনন্দে লাফিয়ে উঠল। উঠো না, বসো বসো বলে শয়ের দিকে তাকিয়ে ছেলেটাকে ডাকলেন তিনি। আয়, উঠে আয়। মা তো অবাক, 4 দিনের ছেলে উঠে আসবে কি? কিন্তু উঠে এলো ছেলেটি। আচার্যির ভেলকিতে সবকিছুই সম্ভব হয়। 4 দিনের ছেলে পা পা করে এগিয়ে এসে মায়ের কোলে শুয়ে পড়ল। আচার্যি বলল, যা, খুব বেঁচে গেছে যাত্রার, কোনো ভয় নেই, সাবধানে রাখিস। কাল একটা মাদুলি করে দেবো, সেটা ছেলের গলায় পরিয়ে দিবি। ছেলের মা ছেলে নিয়ে চলে গেল। লক্ষ্মী আচার্যির যশের ধারা গড়িয়ে পড়ল দেশ দেশান্তরে। এভাবেই দিন যায়। একদিন আচার্যি যখন হরার ডাঙায় যাচ্ছিলেন, পালকি বইতে বইতে ভূতেরা তখন বলল, আচ্ছা গুনিন। গুনিন তখন নেশায় চুর। কি রে, আচ্ছা তুই এত সাহস পেলি কোত্থেকে রে? কেন? আমার মা ব্রহ্মময়ীর কাছ থেকে পেয়েছি। সত্যি গুনিন, তোর মতন সাহসী লোক এখনো দেখিনি আমরা। আচ্ছা তোর কি ইচ্ছে করে? তোর কি ইচ্ছে হয় বল? আচ্ছা তোর কি কোনো কিছুতেই ভয় করে না? এই যে আমাদের কাঁধে চেপে ঘুরে বেড়াস, হাজার হলেও মানুষ তো তুই। না, তোরা দেখছি ভূত তো ভূত, ভয় থাকলে কখনো তোদের কাঁধে চেপে ঘুরে বেড়াই। তা বটে, তা বটে, কিন্তু তোদের মতলবটা কি বলতো? আজ হঠাৎ কথা জিজ্ঞেস করছিস যে? না, মতলব আর কি, হাজার হলেও তুই আমাদের মনিব, তাই জিজ্ঞেস করছিলুম যদি তোর কোনো কিছুতে ভয় ডর থাকে, তবে সে ভয়টা আমরা ভেঙে দেবো, এই আর কি। এই কথা রোজই হয়। আচার্যি বলেন, তোরা বেটারা জ্বালিয়ে মারলি, আমার আবার ভয় কি? ভূতেরা বলে, বল না গুনিন। আচার্যি বলেন, আমি কাউকে ভয় করি না, কোনো ব্যাটাকে ভয় করি না। ভূতেরা চুপ করে যায়। অন্যদিনের মতন সেদিনও সন্ধ্যের পর ভূতেরা আচার্যির পালকি বয়ে আনছিল। আচার্যি সেদিন দারুণ নেশা করেছিলেন। টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তা সত্ত্বেও সেই বৃষ্টিকে উপেক্ষা করে তিনি শ্মশানে যাচ্ছিলেন জপ করতে। অন্যদিনের মতন সেদিনও ভূতেরা বলল, বল না গুনিন, তোর কিসে ভয়? আচার্যি বললেন, ভয় আবার কিসে, বল না বাবা। নেশায় আরক্ত চোখ দুটো একবার চারদিকে ঘুরিয়ে আচার্যি বললেন, একান্তই শুনবি তাহলে? হ্যাঁ হ্যাঁ, শুনবো। ভয় অবশ্য তেমন কিছু নয়, তবে 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 বল না। শ্মশানে নামার মুখে যে শেওড়া গাছটা আছে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, ওই গাছের ডালে তো শশধর নাপিত গলায় দড়ি দিয়েছিল। ওই শেওড়া গাছের ডাল থেকে একটা হুট্টাটারু পাখি ডেকে ওঠে রোজ। ডাকে, রোজ ডাকে।
ওই পাখিটা যখন আচমকা ডেকে ওঠে, কেন জানি না আমার বুকের ভেতরটা ছাঁদ করে ওঠে। এই যা, আর কিছু নয়। হে, এই কথা? তা আমাদের আগে বলিসনি কেন গুনিন? দেখ না, আজই ব্যাটাকে শেষ করে দিচ্ছি। দিবি? তাই দে না, একেবারে খতম করে দে না ব্যাটাকে। সে কথা আর বলতে। কিছুক্ষণ পরেই হরার ডাঙা এসে গেল, আর চরের ঢালে শ্মশানে নামার মুখেই বিপর্যয়টা হঠাৎ ঘটে গেল। ঘুরঘুরটি অন্ধকারে বনবাদারের ভিতর পাখিটা বিকট স্বরে ডেকে উঠল সেদিনও। হুট্টাটারু! চমকে উঠলেন গুনিন। এর সঙ্গে সঙ্গে মনে হলো কেউ যেন তার পালকিটা দেশলাইয়ের খোলের মতন ছুঁড়ে ফেলে দিল। অমনি কোটি কোটি গলায় কারা যেন ভীষণ রবে ডেকে উঠল সেই পাখিটার স্বর নকল করে, হুট্টাটারু ট্যাটারু। শুধু তারা নয়, আশপাশ থেকে, চারিদিক থেকে তখন সে কি হাসি আর আর্তনাদা। শ্মশানের থেকে যেন হাজার হাজার কায়াহীন ছায়ারা সব এলোমেলো উঠে দাঁড়ালো। বুঝতে পারলেন আজ আর তার নিস্তার নেই। নেশার ঘোর কেটে গেছে তখন, বুক ঢিপঢিপ করছে ভয়। ছিটকে পড়ে গিয়ে সারা গায়ে হাতে কি অসহ্য যন্ত্রণা। কোমরের অস্থিসন্ধিটাও ভেঙে গেল নাকি? বুকটা ভিজে ভিজে ঠেকছে, বোধহয় নাক দিয়ে রক্ত ঝরছে। আচার্যি দেখতে পেলেন দুটো আধ পোড়া হাত ক্রমশ ধীরে ধীরে তার গলার কাছে এগিয়ে আসছে। তাহলে লক্ষ্মী আচার্যি এত বড় গুণিন হয়েও মারা গেলেন কিনা শেষে ভূতের হাতে? গল্পটা কেমন লাগলো জানিও। পরের দিন আবার নতুন গল্প নিয়ে দেখা হবে। আজ তবে আসি।